সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। তোমরা গতদিন জেনেছো তড়িৎযোজী বন্ধন তৈরি হয় ধাতব পরমাণু আর অধাতব পরমাণুর মধ্যে। এখন অধাতব পরমাণুর মধ্যে কি যৌগ তৈরি হয় না? আমাদের পৃথিবীতে অনেক যৌগ আছে, দেখতে পাবো সবই অধাতব পরমাণুর মধ্যে কিন্তু যৌগ তৈরি হয়েছে। সেই অধাতব পরমাণুর মধ্যে যে যৌগ তৈরি হয় তার মধ্যেই পাওয়া যায় সমযোজী বন্ধন। আমি তোমাদের সমযোজী বন্ধন আছে এরূপ একটি যৌগ দিয়ে প্রথমেই তোমাদের একে বলার চেষ্টা করছি সমযোজী বন্ধনটা কি। হাইড্রোজেন একটি অধাতু, ক্লোরিন একটি অধাতু। এই হাইড্রোজেন এবং ক্লোরিন এই দুটি অধাতু পরমাণু বিক্রিয়ার ফলে তোমরা জানো তৈরি হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইড তাহলে এটা অধাতুর মধ্যেই থেকে প্রাপ্ত একটি যৌগ। এরা কিভাবে তৈরি হলো? এই যৌগটা কি ধরনের রাসায়নিক বন্ধনে তৈরি হলো? না সমযোজী বন্ধন। একটু বোঝার চেষ্টা করো কিভাবে হয়। হাইড্রোজেন এর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 1, আবার ক্লোরিন পরমাণু ক্রমাঙ্ক 17, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 2, 8 আর 7। এবার আমরা ফিরে আসি বন্ধন তৈরি করার পিছনে যে কারণটা লুকিয়েছিল সেই অষ্টক সূত্র দ্বৈত সূত্র, অর্থাৎ তারা সর্ববহিস্থ কক্ষের নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস তারা লাভ করতে চাইছে পরমাণুরা। এখন এই দুটো অধাতুর মধ্যে দেখো এই হাইড্রোজেনের বাইরের কক্ষে আছে 1টি ইলেকট্রন, ক্লোরিনের বাইরের কক্ষে আছে 7টি ইলেকট্রন। এও চাইছে অষ্টপূর্তি হবে না, এর দ্বৈত পূর্তি করতে চাইবে, আরেকটি ইলেকট্রন চাইছে। আবার ক্লোরিন তার বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে, ও অষ্টপূর্তি করতে পারবে কি করে? আরেকটি ইলেকট্রন নিয়ে। এখন সমস্যা দাঁড়ালো যে দুজনে ইলেকট্রন চাইছে, সেক্ষেত্রে কি হয়? আয়নীয় বন্ধন বা যোজ্যতায় দেখেছি একজন ইলেকট্রন ত্যাগ করে আরেকজন ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এইরূপ পরিস্থিতিতে কিভাবে তারা বন্ধন তৈরি হচ্ছে সেটাই বলতে চাইছে, শুনে নাও। কি করে? বিজ্ঞানী লুইস এই বন্ধন এর ধারণা ব্যাখ্যা করেছেন এভাবে যে যখনই দুজনেই ইলেকট্রন চাইছে তার দ্বৈত পূর্তি বা অষ্টক পূর্তির জন্য, তখন তারা কি করে? ইলেকট্রন জোড় তৈরি করে। হাইড্রোজেনের বাইরে 1টি ইলেকট্রন আছে, ক্লোরিনের বাইরে 7টি ইলেকট্রন। আমরা ইলেকট্রন ডট দিলাম, কি করবে? ইলেকট্রন জোড় তৈরি করবে। কি রূপ? এ 1টি ইলেকট্রন দিল, ক্লোরিন আর 1টি ইলেকট্রন দিল। এই দুটো ইলেকট্রন দেওয়ার ফলে কি করলো? না একটা ইলেকট্রনের জোড় তৈরি করলো তারা। এই যে ইলেকট্রন জোড়, এই ইলেকট্রন জোড়টা কিন্তু এখন কোনো একটি পরমাণুর অধীনস্থ থাকবে না, দুটি পরমাণুই। তারা এভাবেই তারা যেন যুক্তি করে নিয়েছে, চলো তোমারও ইলেকট্রন প্রয়োজন, আমারও ইলেকট্রন প্রয়োজন। তাহলে কি করব? ওনা দুটো ইলেকট্রন দুজন কাছাকাছি এসে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো। এখানে একটি ইলেকট্রন, পরে যখন আমরা দেখব একাধিক ইলেকট্রন জোড় তৈরি হতে পারে। এই ইলেকট্রন জোড় দুজনেই সমভাবে তার বহিস্থ কক্ষে আবর্তন করাবে এবং তাদের এ কি করবে? এই ইলেকট্রন এ চারিদিকে আবর্তন করিয়ে তার দ্বৈত পূর্তি করাবে। এই দুটো ইলেকট্রন পর মুহূর্তে ক্লোরিনও তার বহিঃকক্ষে আবর্তন করিয়ে তার অষ্টক পূর্তি করাবে। অর্থাৎ ইলেকট্রন জোড়টি সমভাবে দুটি পরমাণু ব্যবহার করবে। ফলস্বরূপ তার কি লাভ হবে? না এই যে যোজন ক্ষমতা তার তৈরি করলো, এটাই হচ্ছে তার সমযোজ্যতা বলা হয়। আর এর ফলে যে ধ্রুব পরমাণুর মধ্যে অধাতু পরমাণুর মধ্যে যে আকর্ষণজনিত বন্ধন তৈরি হলো, এই ইলেকট্রন জোড় দুটি উভয় পরমাণুর মধ্যে আবর্তনের ফলে
যে আকর্ষণ জনিত বন্ধন তৈরি হলো, সমভাবে ইলেকট্রন জোড় ব্যবহৃত হচ্ছে বলে একে বলা হয় সমযোজী বন্ধন। আর এর ফলে যে যৌগ সৃষ্টি হয় তাকে বলে সমযোজী যৌগ। হাইড্রোজেন, ক্লোরাইড, এই যে একটা ড্যাশ দিয়েছি, এই ড্যাশটাই হচ্ছে কিন্তু বন্ধন। কার মধ্যে বন্ধন? না হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন। কি বন্ধন? না সমযোজী বন্ধন। তাহলে আমরা সমযোজী বন্ধন যদি আমি সংজ্ঞা দিই, প্রথমেই আমরা দেখব সমযোজ্যতা কিভাবে তৈরি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমভাবে ইলেকট্রন জোড় ব্যবহার করে তারা জোটবদ্ধ হয়ে একটি অনুরূপে অবস্থান করছে। সমযোজ্যতা নিষ্ক্রিয় মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস লাভের প্রয়াসে বা চেষ্টায় দুটি একই রকম বা দুটি ভিন্ন পরমাণু যখন ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠনের মধ্য দিয়ে এবং ওই ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে তারা যৌগ গঠন করে, এই যোজন ক্ষমতাকে বলা হয় সমযোজ্যতা। দুটো পরমাণু এই সমযোজ্যতার মাধ্যমে যে রাসায়নিক বন্ধন তৈরি হয় ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে তাকে বলবো সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনের দ্বারা অধাতব পরমাণুর মধ্যে যে যৌগ তৈরি হচ্ছে তাকে বলবো সমযোজী যৌগ। তাহলে মুখ্যত আমাদের কি মনে রাখতে হবে? তার সমযোজী বন্ধন তৈরি হয় অধাতু অধাতুর মধ্যে। যাদের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস থাকবে, ব্যতিক্রম শুধু হাইড্রোজেন একটা, অন্য সবার অধাতুগুলোর বাইরের কক্ষে ইলেকট্রন যদি 4, 5, 6, 7 হয় তখন কিন্তু তারা এই সমযোজী বন্ধনে আবদ্ধ হবে এবং সমযোজী যৌগ তৈরি করবে। এবার আমরা সমযোজী যৌগের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। একই রকমের অধাতব পরমাণু নিয়ে যদি সমযোজী যৌগ গঠিত হয় তখন তাদের বলা হয় সমযোজী মৌলিক অণু। কারা? না দেখো, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ফ্লুরিন গ্যাস, ক্লোরিন গ্যাস ইত্যাদি। আবার আছে S8, P4, এরা হচ্ছে সমযোজী মৌলিক অণু। কেন? না একই রকমের পরমাণু নিয়ে কিন্তু এই অণুগুলো গঠিত হয়েছে। আর একটি বিভাগ আছে সমযোজী যৌগিক অণু। কারা? আমি যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম, HCl, জল, অ্যামোনিয়া গ্যাস, C6H12O, জৈব গ্যাসীয় যৌগ যেমন মিথেন আছে, মিথেন, ইথিলিন C2H4, অ্যাসিটিলিন C2H2, এগুলোকে বলা হয় সমযোজী যৌগিক অণু। তাহলে সমযোজী বন্ধনে যে যৌগগুলো পাওয়া যায় তারা হচ্ছে সমযোজী মৌলিক অণু, সমযোজী যৌগিক অণু। দেখো সবগুলোতেই দেখো অধাতু আছে, একই ধরনের অধাতুর মধ্যে হয়েছে, আর এখানে দুটি ভিন্ন ধরনের অধাতুর মধ্যে সমযোজী যৌগ তৈরি হয়েছে। আরেক ধরনের প্রকারভেদ আমরা জানবো উদাহরণে, সেটা হচ্ছে সমযোজী অণুর
পরমাণুর মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে সেই বন্ধনের সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ যদি একটি মাত্র ইলেকট্রন জোড় দুটো পরমাণুর মধ্যে তৈরি হয় তখন তাকে বলা হয় সমযোজী এক বন্ধন। কাদের মধ্যে আছে? হাইড্রোজেনের মধ্যে পাবো, জলের মধ্যে পাবো, অ্যামোনিয়ার মধ্যে পাবো ইত্যাদি। অনেক উদাহরণ আছে। হাইড্রোজেন আমরা ক্লোরিনের মধ্যেও পাবো। সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন, এই একটা ড্যাশ দিয়ে তাদের বন্ধনকে প্রকাশ হবে। আমি উদাহরণ দেব যখন গঠনে যাব। এবার সমযোজী দ্বিবন্ধন, উদাহরণ কি? অবশ্যই তোমরা মনে রাখবে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ইথিলিন। মুখে তিনটে তোমরা মনে রাখো, তোমাদের লেভেলে এইটুকু তিনটে মনে রাখলে হবে। সালফার ডাইঅক্সাইডও আছে। এদের মধ্যে দেখতে পাবো দুটো পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রন জোড় গঠিত হয়েছে, দুটো বন্ধন আছে, তাই এর বলে সমযোজী দ্বিবন্ধন। 3 নম্বর, সমযোজী ত্রিবন্ধন। পাওয়া যাবে মৌলিক অণুর মধ্যে আছে নাইট্রোজেন গ্যাস, অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন গ্যাস নাইট্রোজেন গ্যাসের মধ্যে আছে আর অ্যাসিটিলিনের মধ্যে আছে। তাহলে বন্ধনের প্রকৃতি অনুযায়ী সমযোজী যৌগকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি: সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন আর সমযোজী ত্রিবন্ধন। এবার আমরা একটা একটা করে উদাহরণে এগোচ্ছি। এই উদাহরণগুলো কিভাবে বিজ্ঞানী লুইস ডট গঠন দ্বারা তাদের গঠনকে তুলে ধরা হয়েছে সেটা এবার তোমরা দেখো। সমযোজী এক বন্ধন, হাইড্রোজেন ক্লোরাইডটা তোমরা দেখিয়েছি আমি। এবার দেখো এর মধ্যে একটা জল নিলাম, জলের গঠনটা তোমরা দেখো কি। জলে তাহলে কি আছে? H2 অণু, এদের বলা হয় লুইস ইলেকট্রন ডট গঠন। লুইস ইলেকট্রন ডট গঠনে যাচ্ছে। তাহলে জলের অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আছে। কিভাবে গঠিত হয়েছে? ঠিক আমরা তড়িৎযোজী যৌগের গঠন করার সময় যেভাবে পরমাণুগুলো লিখেছিলাম, প্রথমে সেই পরমাণুর সংখ্যা অনুযায়ী লিখতে হবে। অক্সিজেন লিখলাম, হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। দেখো অক্সিজেনের ঠিক সেই ইলেকট্রন বিন্যাস সর্ববহিস্থ কক্ষের এবং সামগ্রিক। হাইড্রোজেনের একটা এর কটা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন। অক্সিজেনের এই হাইড্রোজেন একটি ইলেকট্রন। অক্সিজেনের সেখানে আছে বাইরের কক্ষে মোট 6টি ইলেকট্রন। 1 2 3 4 5 6। কি করবে না ইলেকট্রন জোড় গঠন করবে সমযোজী বন্ধনের। যেহেতু উভয়ই, এখানে অক্সিজেনও চাইছে ইলেকট্রন নিতে, হাইড্রোজেনও চাইছে ইলেকট্রন নিতে দ্বৈত পূর্তির জন্য, আর অক্সিজেন অষ্টক পূর্তির জন্য। তাহলে কি করছে তারা কি করবে না উভয়ই ইলেকট্রন জোড় গঠন করছে। এই ইলেকট্রন আর অক্সিজেনের এই ইলেকট্রনটা ঠিক অনুরূপভাবে হাইড্রোজেনের এই ইলেকট্রন, অক্সিজেনের এই ইলেকট্রনটা নিয়ে তারা কি তৈরি করলো? ইলেকট্রন জোড় গঠিত হলো। এখানে দুটো ইলেকট্রন, ঠিক এইটাকে হচ্ছে ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন জোড় দুটো কিন্তু অক্সিজেনও ব্যবহার করবে আবার হাইড্রোজেনও ব্যবহার করবে। পরবর্তী স্টেপ আমরা এর বন্ধন দেখাবো, কিভাবে এই ইলেকট্রন জোড়টা বন্ধনে রূপান্তরিত হয়েছে। এইগুলো হচ্ছে সমযোজী বন্ধন বলা হয়। এবং এখানে
অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে দেখো দুটো বন্ধন থাকলেও একটা অক্সিজেনের সঙ্গে একটা হাইড্রোজেনের একটাই বন্ধন, এই অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেন একটা বন্ধন, এখানে দ্বিবন্ধন নয়। এটাও একটি উদাহরণ হচ্ছে সমযোজী এক বন্ধনের উদাহরণ। কিন্তু মোট এক বন্ধনের সংখ্যা দুটি আছে, কিন্তু এটা দ্বিবন্ধন যুক্ত যৌগ নয়। এটা অনেকে গুলিয়ে ফেলে, এটা যেন কখনো না ভুল হয়। তাহলে প্রথমে আমি ইলেকট্রন জোড় গঠন, সেই ইলেকট্রন জোড় পর থেকে আমরা এই জলের অণুর গঠন পেলাম, তৈরি হলো জল। এইবার আমরা দ্বিবন্ধন যুক্ত একটি যৌগের উদাহরণ দেখাবো। অন্যান্য গুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা। দ্বিবন্ধন যুক্ত একটি যৌগ আমরা কার্বন ডাই অক্সাইড নিচ্ছি। কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু দ্বিবন্ধন আছে, উদাহরণ আমি দেখিয়েছিলাম। এ কিভাবে গঠিত হবে? তাহলে কার্বন একটা, দুটো অক্সিজেন, এখানে কেন্দ্রীয় পরমাণু যার সংখ্যা কম থাকবে ভেবে রাখো তাকে কেন্দ্রীয় পরমাণু হয়। সেই কেন্দ্রীয় পরমাণুর চারিদিকে যে পরমাণুর সংখ্যা বেশি সেগুলো থাকবে। তাহলে অক্সিজেন দুটো আছে, দুপাশে দিয়ে দিলাম। এর বাইরে কক্ষে ইলেকট্রন 2 4, অক্সিজেনের 2 6 2 6, তাহলে 1 2 3 4। কার্বনও চাইছে 4টে ইলেকট্রন, কারণ তার বাইরে কক্ষে 4টে ইলেকট্রন আছে। অক্সিজেন চাইছে 2টো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন জোড়গুলো কিভাবে গঠিত হবে? না, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন জোড় তৈরি করবে, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন জোড় হবে, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন জোড় হবে, হয়ে ইলেকট্রন জোড় গঠিত হলো। ইলেকট্রন জোড় গঠন হলো কিরূপ? দেখো, অক্সিজেন অক্সিজেন দুটো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, কিন্তু এই একটা অর্থাৎ এইটা রিপ্রেজেন্ট করছে এই দুটোকে, ঠিক আবার এই ইলেকট্রন জোড় রিপ্রেজেন্ট করছে এই দুটোকে। ঠিক অক্সিজেনে কিন্তু বাকি দুজোড়া ইলেকট্রন থেকে যাচ্ছে। তাহলে অণুর গঠনটি কি হবে তাহলে? না, অক্সিজেন এবার দুটো ইলেকট্রন জোড় মানে দ্বিবন্ধন, এই দুটো বন্ধন সমান চিহ্ন নয়, দুটো সমযোজী দ্বিবন্ধন, এগুলো বন্ধন সমযোজী বন্ধন দ্বিবন্ধন। কার্বন আবার এদিকে অক্সিজেন, অক্সিজেনের মাথায় দুটো করে ইলেকট্রন জোড় থেকে যাচ্ছে। এইটা হচ্ছে লুইস ইলেকট্রন গঠন কার? না, কার্বন ডাই অক্সাইড অণু। আশা করি বুঝতে পেরেছো। এই ইলেকট্রন জোড়গুলো যে গঠিত হচ্ছে সঠিকভাবে পরমাণুগুলোকে বসিয়ে ইলেকট্রন জোড়গুলো গঠন করতে হবে। এরপর আমরা চলে যাই ত্রিযোজী বন্ধন আছে এরূপ একটি যৌগের উদাহরণে। ত্রিযোজী বন্ধন আমরা কি পেয়েছিলাম ত্রিযোজী বন্ধনে? না, নাইট্রোজেন। মনে রাখবে পরীক্ষা খুব আসে, দ্বিযোজী বন্ধনের উদাহরণ দাও, ত্রিযোজী বন্ধনের উদাহরণ দাও। দ্বিযোজী বন্ধন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ইথিলিন। আর ত্রিযোজী বন্ধনের উদাহরণ কি? নাইট্রোজেন গ্যাস আর অ্যাসিটিলিন। আমি অ্যাসিটিলিনটা দেখাই, C2H2, এটাকে বলে অ্যাসিটিলিন। এর মধ্যে কিন্তু সমযোজী ত্রিবন্ধন আছে। কটা কার্বন? দুটো কার্বন। দুটো কার্বনকে পাশাপাশি বসাতে হবে, একটু মাথায় রাখবে। হাইড্রোজেন, হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন, এখনই করেছি। আর কার্বনের বাইরে কটা ইলেকট্রন? 4টে ইলেকট্রন। মাথায় রাখতে হবে কার্বন কার্বন, এই যে 4টে ইলেকট্রন কি করে বসাবো একটু আইডিয়া যদি তোমাদের মাথায় থাকে তাহলে সহজে এটাকে ইলেকট্রনটা বসানোটা একটা বিশেষ ব্যাপার। ইলেকট্রনটা কিরূপ বসালে জোড় গঠন করতে তার সুবিধা হবে। দেখো, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সঙ্গে এই কার্বনের জোড় তৈরি হবে। কার্বন কার্বনের যে 3টে ইলেকট্রন আছে, কার্বন কার্বনের মধ্যেও ইলেকট্রন জোড় তৈরি হবে। এই কার্বনের সঙ্গে এই ইলেকট্রন, আবার এই কার্বন ইলেকট্রনের সঙ্গে এই কার্বন ইলেকট্রন, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন জোড় তৈরি হবে। ঠিক অনুরূপ ভাবে এই কার্বনের সঙ্গে এই হাইড্রোজেন,
লাভ কি হলো? দেখো এবার কিন্তু এই ইলেকট্রন জোড় হয়ে যাচ্ছে কার্বন, এই ইলেকট্রন জোড়গুলো কিন্তু প্রত্যেক কার্বন হাইড্রোজেন উভয়ই সমানভাবে ব্যবহার করবে। এবার হাইড্রোজেন কার্বনের মধ্যে একটা ইলেকট্রন জোড়, আবার কার্বন কার্বনের মধ্যে তিনটে ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। দেখো এইবার আমি একটা কাউন্ট করে দিচ্ছি। দেখো এবার হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে কিন্তু এই দুটো ইলেকট্রন হয়ে গেল। কার্বনের এই কার্বনের কটা হলো 1 2 3 4 5 6 7 8 এর 8টা হয়ে গেল। এই কার্বনের এরও 1 2 3 4 5 6 7 8 এরও 8টা ইলেকট্রন হয়ে গেল। এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে, অর্থাৎ হাইড্রোজেনগুলো দ্বৈতপূর্তি হয়েছে, কার্বনের অষ্টপূর্তি হয়েছে। ফলে তারা সমযোজী অনুরূপে অবস্থান করছে, অণুর গঠন হবে হাইড্রোজেন। এই ইলেকট্রন জোড়গুলোকে বন্ধন দিয়ে রিপ্রেজেন্ট করা হলো ত্রিবন্ধন। এটা অ্যাসিটিলিন অণু। এবং এখানে দেখো একটা ব্যাপার আছে, এখানে সমযোজী ত্রিবন্ধন আছে, আবার সমযোজী এক বন্ধনও আছে। এইটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন, এটা হচ্ছে সমযোজী এক বন্ধন। এটা হচ্ছে অ্যাসিটিলিন অণু গঠন। অন্যান্য যে অণুগুলো উদাহরণ দিয়েছিলাম বই দেখে অবশ্যই সেগুলোকে এই পদ্ধতিতে ফেলে তোমরা যে প্র্যাকটিস করো, আশা করি সবগুলো তোমরা পারবে। তাহলে সমযোজী অণুর লুইস ডট গঠন জানলাম। এইবার এই সমযোজী অণুগুলো কি ভৌত ধর্ম প্রদর্শন করে, তড়িৎযোজী যৌগের সঙ্গে এই অণুর পার্থক্য কি, সেটাও আমরা জানব। সমযোজী অণু তাহলে গঠিত হয়েছে কি করে? না, সমযোজী ইলেকট্রন জোড় গঠন করছে, সেই ইলেকট্রন জোড়গুলো উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করছে, কিন্তু এখানে কোনরূপ ইলেকট্রনীয় চার্জ বা আধান প্রকাশ পায় না। তাই সমযোজী অণুগুলি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকায়, এবং সমযোজী বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, এই অণুগুলো কিন্তু সাধারণত গ্যাসীয় তরল হয়। আন্তর আণবিক আকর্ষণ বল কম, যেহেতু এদের মধ্যে ধ্রুবীয় নয় বা চার্জ নেই বলে, তাই এদের প্রথম ভৌত ধর্ম হলো সমযোজী যৌগগুলো অর্থাৎ এই অণুগুলি গ্যাসীয় ও তরল প্রধানত হয়ে থাকে। ব্যতিক্রম দুই একটা আছে, যেমন চিনি, এটাও সমযোজী যৌগ, গ্লুকোজ সমযোজী যৌগ, ন্যাপথালিন সমযোজী যৌগ, কিন্তু এদের অণুর আকার অনেক বড় হওয়ার কারণে এরা কঠিন হচ্ছে। আন্তরাণবিক আকর্ষণ বল অন্য আন্তরাণবিক বল দ্বারা এদেরকে ব্যাখ্যায়িত করা হয়, কিন্তু সাধারণ সহজ যে সমযোজী অণুগুলো তাদের আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, এরা সাধারণত তরল বা গ্যাসীয় হয়। এখন আন্তরাণবিক আকর্ষণ বল কম হয়, এরা দৃঢ়ভাবে সঙ্গবদ্ধ থাকতে পারে না, তাই এই সমযোজী অণুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ও অনেক কম হয়ে থাকে। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কিন্তু সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কেন? আন্তর আণবিক আকর্ষণ বল এদের অনেক কম হয়ে থাকে। এরা গলিত বা দ্রবীভূত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িৎযোজী যৌগগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারত তারা গলিত বা দ্রবীভূত অবস্থায়। কেন পারে না? না, সমযোজী অণুগুলো বললাম কোন সাধারণত তাদের কোনো ধ্রুবীয়তা প্রাপ্তি বা পোলার নয়, ফলে এরা জলে দ্রবীভূত হতে পারে না। আর তড়িৎ পরিবহন করে না কেন? না, তড়িৎ পরিবহন করার জন্য মুক্ত ইলেকট্রন বা আয়নের প্রয়োজন। মুক্ত ইলেকট্রন এখানে নয়, আয়নের প্রয়োজন। যেহেতু এরা আয়নিত অবস্থায় থাকে না, এরা তড়িৎ পরিবহন করতে পারে না। ব্যতিক্রম হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমরা বলি, হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় সমযোজী যৌগ হলেও ওরা আয়নিত হয়ে যায়, তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে সমযোজী যৌগগুলো গলিত বা দ্রবীভূত অবস্থায় সাধারণত তড়িৎ পরিবহন করে না, এরা জলে দ্রবীভূত হয় না, এদের অনুরূপে স্বতন্ত্র অস্তিত্ব আছে। সমযোজী যৌগগুলো কিন্তু অণু বলতে পারি, কিন্তু তড়িৎযোজী যৌগগুলোকে আমরা অণু বলতে পারি না। মুখ্যত তাহলে আমরা এর 5টা ভৌত ধর্ম জানলাম। এরপরে আমরা কিছু বিশেষ উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। সমযোজী এবং তড়িৎযোজী যৌগ বন্ধন এমন একটি অণুতে আছে উদাহরণ,
সমযোজী বন্ধন আছে আবার তড়িৎযোজী বন্ধন আছে। উদাহরণ সমযোজী তড়িৎযোজী বন্ধন আছে তার উদাহরণ হলো পটাশিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম কার্বাইড। এই দুটো অণুতে কিন্তু সমযোজী বন্ধন আছে, তড়িৎযোজী বন্ধন আছে। কিরকম একটু একটু সহজভাবে দেখাই। দেখো পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম প্লাস সি ট্রিপল বন্ড এন, এটা মাইনাস থাকে। এর ফলে অর্থাৎ এই সমযোজী বন্ধন আছে আবার চার্জও আছে, ফলে এই অণুটাকে বলবো আমরা তড়িৎযোজী এবং সমযোজী বন্ধন সমন্বিত অণু। ঠিক ক্যালসিয়াম কার্বাইড তাই, ক্যালসিয়াম 2+ আবার সি ট্রিপল বন্ড সি মাইনাস মাইনাস, এটাও একটি সমযোজী তড়িৎযোজী সমন্বিত একটি যৌগ। কঠিন সমযোজী যৌগের উদাহরণ কি বললাম না? ন্যাপথলিন, গ্লুকোজ, চিনি। গ্যাসীয় সমযোজী যৌগের উদাহরণ কি? হাইড্রোজেন, অ্যামোনিয়া, ক্লোরিন, অক্সিজেন। তরল সমযোজী যৌগের উদাহরণ কি? প্রাত্যহিক জীবনে আমরা ব্যবহার করি জল। সমযোজী যৌগের ধারণা কে দেন? বিজ্ঞানী লুইস। এবার একটা পার্থক্য তোমাদের মাথায় রাখতে হবে যে তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য কি। তার তড়িৎযোজী বন্ধন তৈরি হয়েছিল দুটি পরমাণুর মধ্যে, একটিকে অবশ্যই ধাতু হতে হবে, একটিকে অধাতু হতে হবে, এবং তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান এবং স্থিরতাড়িতিক আকর্ষণ। সমযোজী বন্ধন কিভাবে তৈরি হচ্ছে না? দুটি অধাতু পরমাণু, তাদের মধ্যে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন জোড় হবে। সেই ইলেকট্রন জোড়গুলি উভয় পরমাণু সমানভাবে ব্যবহার করে সমযোজ্যতা এবং সমযোজী বন্ধন তৈরি হয়। আয়নীয় ও সমযোজী বন্ধনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আয়নীয় বন্ধন যেহেতু বিপরীত তড়িতের আকর্ষণের মধ্যে যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাই আয়নীয় বন্ধন শক্তিশালী ও দৃঢ় হয়। অপরদিকে সমযোজী বন্ধন তুলনামূলকভাবে দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাহলে মুখ্যত দুটো পার্থক্য আমরা জানলাম আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে। এবার আমরা সমযোজী বন্ধনে আবদ্ধ বেশ কিছু যৌগের মডেল আমি তোমাদের দেখাবো, কেননা সমযোজী বন্ধনের অণুগুলোর একটা ত্রিমাত্রিক গঠন আছে। যেখানে আয়নীয় বন্ধন মাধ্যমে গঠিত যৌগগুলোর কোনো প্রকৃত অণুর অস্তিত্ব নেই, কিন্তু সমযোজী বন্ধনের আবদ্ধ অণুগুলো যেহেতু অনুরূপে অস্তিত্ব আছে, তাদের মডেলগুলো কিরূপ হয় একটা দেখায়। যেমন দেখো অক্সিজেন এর অণুর গঠন আমরা কি দেখিয়েছি? অক্সিজেন পরমাণু দ্বিবন্ধন এরূপ থাকে। ঠিক অক্সিজেন পরমাণু দ্বিবন্ধন দ্বারা আবদ্ধ হয়ে অক্সিজেন অণু তৈরি করেছে। ঠিক দেখো এইটাকে যদি আমরা অক্সিজেন পরমাণু ভাবি, এই দুটো হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা দুটো পরমাণুকে আবদ্ধ করে রেখেছে। ঠিক আরো খুব প্রচলিত এবং গুরুত্বপূর্ণ একটি সমযোজী যৌগ মিথেন। মিথেনের গঠন কি? কার্বনের 4টে হ্যান্ড সমযোজ্যতা, আর হাইড্রোজেন একটা হ্যান্ড বা একক সমযোজ্যতা হয়। তো এখানে কার্বন কেন্দ্রীয় পরমাণু, দেখো তার মডেলটা এই ধরনের হয়ে থাকে। কেন্দ্রীয় পরমাণু কার্বন, এগুলো হচ্ছে বন্ধন সমযোজী বন্ধন, আর এগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ত্রিমাত্রিক, একে বলে চতুস্থলকীয় গঠন। তোমরা আরো বড় হয়ে জানবে প্রত্যেকটি অণুর কিন্তু সমযোজী অণু কিন্তু ত্রিমাত্রিক তলে বিন্যস্ত হয়ে বিভিন্ন জ্যামিতিক আকার ধারণ করে। এটা হচ্ছে মিথেন অণুর গঠন। আবার জল H2O কি আছে না? দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। আমরা অক্সিজেন অণু এই বর্ণ দেখিয়েছি, আর হাইড্রোজেন এইরূপ। এর জল অণুর গঠন। এখানে ইলেকট্রন আর যে ইলেকট্রন জোড়ে সেখানে দেখানো হচ্ছে না, এটা হচ্ছে জল অণুর গঠন। এগুলো সবই সমযোজী যৌগ। এবার সর্বশেষ আরেকটি অণু দেখাই, এটা জল অণুর গঠন।
প্রথম যেটা শুরু করেছিলাম সমযোজী যৌগ দিয়ে HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন এবং ক্লোরিন মধ্যে এক বন্ধন আছে, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তোমরা দেখলে এর আগে, এটা হাইড্রোজেন আর এটা ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমরা সমযোজী বন্ধনের, সমযোজী বন্ধন কাকে বলে, সমযোজ্যতা কাকে বলে, সমযোজী যৌগের অনেক উদাহরণ জানলাম, সমযোজী যৌগের বৈশিষ্ট্য জানলাম, সমযোজী যৌগের সঙ্গে আয়নীয় যৌগের পার্থক্য জানলাম, সমযোজী বন্ধনের সঙ্গে আয়নীয় বন্ধনের পার্থক্য জানলাম, কিছু অণুর গঠন জানলাম। অর্থাৎ সমযোজী বন্ধনের যে মূল বিষয়গুলো আলোচনা করার, আশা করি তোমরা তা বুঝতে পেরেছো। আজকের আমি এই সমযোজী বন্ধন শেষ করলাম।